কিরকিচের কথা মনে আছে আপনাদের? বোজান কিরকিচ, সেই যে বার্সেলোনায় হয়ে শুরু করলো, তারপরে অনেকেই বলা শুরু করলো নতুন মেসি। ও কিরকিচ তো আসলে সেই সম্ভাবনার জায়গাটা পৌঁছাতে পারলো না, আসলে তারা নিয়ে যে স্বপ্ন দেখা হচ্ছিল তার কিছুই করতে পারলো না। কিন্তু কিরকিচের একটা কথা আমার খুব মনে পড়ে, সে একবার একটা সাক্ষাৎকারে মেসির সঙ্গে তুলনা হচ্ছিল, তখন সে বলতেছিল যে মেসি ইজ মাই আঙ্কেল বলে খুব এসে দিছে। তখন সবাই আর কি খুব অবাক যে ও মেসির আঙ্কেল বলতেছে কেন। বয়সের ব্যবধান তো অত মারাত্মক না, দুজনই লা মাসিয়া থেকে আসছে, তো সেই হিসাবে বড় জোর বড় ভাই বলতে পারে, কিন্তু আঙ্কেল বলার কারণ কি? পরে একটা মিডিয়া অনেক খোঁজ খবর নিয়ে জানালো যে বোজান হচ্ছে মেসি দূর সম্পর্কের আত্মীয়, অতি 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 দূর সম্পর্কের আত্মীয়। মেসির গ্র্যান্ডফাদার বোধহয় বা তারও বাবা কোনো একভাবে কাতালোনিয়ার সঙ্গে একটা রিলেশন ছিল, সেই রিলেশন অনুযায়ী বোজান হচ্ছে আমাদের মেসির ভাইপো, মেসি ইজ হিজ আঙ্কেল। তো আজকের দিনে ব্যাপারটা আর ওই রকম নাই যে কিরকিচের কথা শুনে যেরকম আমরা অবাক হয়ে গেছিলাম, এখন আর সেরকম অবাক হওয়ার সুযোগ নেই। এখন সত্যিই মেসি অনেকের আঙ্কেল, অনেকের আঙ্কেল, কারণ তার টিমমেটরা, একটু সিনিয়র টিমমেটরা এখন বড় বড় ফুটবলারের বাবা। সেই হিসাবে মেসির অনেক ভাতিজা এখন ইন্টারন্যাশনাল ফুটবল কাঁপায় বেড়াচ্ছে। লিলিয়ান থুরানের দুই ছেলে, জিদানের ছেলে, পাওলো মালদিনির ছেলে, মেসির কন্টেম্পোরারি খেলোয়াড়দের অনেকের ছেলেই কিন্তু এখন ইন্টারন্যাশনালে, এবং এদের সঙ্গে মেসির ভালো ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাগুলোর গল্প বলবো বলে আগেই কথা দিচ্ছিলাম, সেই সঙ্গে আজকে আরেকটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে প্রচুর চ্যারিটি ওয়ার্ক করা মেসিকে তো আপনারা চেনেন, এর বাইরে ব্যক্তি মেসির ভেতরে আপনি একজন অন্যরকম মানুষ মেসিকে দেখতে পাবেন, যাকে ঠিক আঙ্কেল দিয়েও আপনারা ব্যাখ্যা করতে পারবেন না। সেই মেসির গল্পটাও একটু বলতে চাই আজকে। যদিও স্ট্যাটিস্টিক্স বলে যে ইয়াঙ্গার পিপলদের মধ্যে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় রোনালদো, মেসির চেয়ে রোনালদোর জনপ্রিয়তা ইয়াঙ্গার পিপলদের মধ্যে বেশি, কিন্তু আমরা চোখের সামনে দেখি যে যখনই কোনো তারকা খেলোয়াড় তার বাচ্চারা নিয়ে মাঠে আসে, সেটা আমাদের রদ্রিগো দি পল হোক বা এনজো ফার্নান্দেজ হোক, ওদের বাচ্চারা তো এখন মাঠে আসার মতো হয়ে গেছে, মাঠে এসে দৌড়াদৌড়ি করে। এনজোর বাচ্চাটারে একবার দেখলাম, এটাকে বিশ্বকাপের পর দেখলাম, একদম 3-4 মাস বয়সী বাচ্চা, সেই বাচ্চা মেসি দিব্যি কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং দেখে বোঝা গেল যে নিজের 3 বাচ্চা সামলাতে সামলাতে তার এই বয়সী বাচ্চা সামলানোর ভালো একটা অভ্যাস হয়ে গেছে। তারপরে একটা ভিডিওতে দেখতেছিলাম যে রদ্রিগো তার বাচ্চারে, তার মেয়েরে কোলে নিয়ে ঘুরতেছে, মেয়ে হঠাৎ করে জোর টোর করে কোল থেকে নেমে দৌড় দিছে। ও রদ্রিগো নিজেও প্রথমে একটু অবাক হয়ে গেছে, পরে সে হাসতে হাসতে তাকায় দেখে যে তার মেয়ে দৌড়ায় গিয়ে মেসির কোলে উঠছে। দেহরক্ষী ডিপল নিশ্চিত খুব খুশি হয়েছে যে সেও যে পরিমাণে মেসি ভক্ত, তার মেয়েও সেই একই রকম মেসি ভক্ত। এই জিনিসটা আমরা ডিমারিয়ার কাছে শুনছিলাম। ডিমারিয়ার মেয়ের কথা তো জানেন যে ওর মেয়ে খুব লাইফ স্ট্রাগল করছে, ওর মেয়ে বড় একটা রোগের সার্ভাইভার, এবং ডিমারিয়ার মেয়ে হচ্ছে ওর জীবনের সবকিছু। তো সেই ডিমারিয়া একদিন বলতেছিল যে ওরে প্রায় বাসায় বসে যখন ওরা পুরনো খেলা স্ক্রিনে দেখে একসঙ্গে ফ্যামিলির সবাই মিলে, তো ওর মেয়ে বলে যে আমার এটা না বিশ্বাস হয় না যে লিও তোমার সঙ্গে খেলে। ভাই এনি চান্স ও বড় হওয়ার পরে মেসির সঙ্গে ওইভাবে ওর মিট তখনো পর্যন্ত হয় নাই। তো ডিমারিয়া একদিন মেসির এটা গল্প করতেছে যে তুমি জানো এইরকম মেয়েটা এরকম বলে। মেসি নিজে গাড়ি নিয়ে ডিমারিয়ার বাসায় গিয়ে হাজির হয়েছে, হাজির হয়ে তার মেয়ের সঙ্গে ছবি টবি তুলে লাঞ্চ করে তারপরে ওখান থেকে আসছে। এরকম এই জেনারেশনের ফুটবলারদের বাচ্চারা, আরে ভাই কি বলবেন, খোদ ক্রিস্টিয়ানো রোনালদো এখন, এটা সে বলতে বিব্রত বোধ করবে কিনা জানি না, 16-17 সালের দিকে কোনো এক সময় ক্রিস্টিয়ানো রোনালদো ওই ব্যালন ডিওর প্রোগ্রামে তার ছেলেকে নিয়ে গেছিল। তার ছেলে খুব এক্সাইটেড, এত এত তারকা ব্যালন ডিওর প্রোগ্রামে তো ভাই ঢুকতে পারলে জীবন ধন্য। তো স্বাভাবিক, রোনালদোর ছেলেও খুব ভালো ফুটবল খেলে, কিন্তু ও গেছে ওখানে গিয়ে খুব আগ্রহ নিয়ে মেসির সঙ্গে হাত মিলাইছে। হাত মিলায় মেসিরে তার প্রথম বাক্য হচ্ছে ইউ আর মাই আইডল। তো মেসিও একটু হতভম্ব হয়ে গেছে যে তোমার ঘরে পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলারদের একজন, যার সঙ্গে আমার এত বড় ফাইট, বলে নাই মুখে, খুব খুশি হয়েছে। পরে রোনালদো কিন্তু একটা ইন্টারভিউতে এটা বলছিল, ওই সময় বলছিল যে আমার ছেলে, ওর জুনিয়র নামের যে ছেলেটা, ও আমার ছেলে প্রচন্ড মেসি ভক্ত, এবং সে বাসায় প্রায় সর্বক্ষণ মেসির খেলা দেখতে থাকে, মেসির বিভিন্ন পুরনো খেলা দেখতে থাকে, এবং তার আইডল মেসি। এবং সে বলছে যে এ ব্যাপারে আমি কিছু মনে করি না। তো এই জিনিসটা শুধু রোনালদোর ছেলে বা ডিমারিয়ার মেয়ে তাদের না। এই যে ওয়েসলি স্নেইডারের একটা গল্প মনে পড়লো, স্নেইডারের সঙ্গে আপনাদের তো ধারণা মেসির খুব লাগালাগি।
কারণ মেসি তার কাছ থেকে ব্যালন ডিওর কেড়ে নিছে, এরকম একটা প্রচলন তো আছেই। এবং স্নেইডার নিজেও কিন্তু দু একবার মেসির ব্যাপারে ওই ব্যালন ডিওরটা নিয়ে একটু কথাবার্তা বলছে। তো একবার যেটা হলো, এইটা বেশি দিন আগের ঘটনা না, সম্ভবত গত বছর স্নেইডার কি একটা কারণে ইউএস ট্যুরে ছিল, তো ও ওখান থেকে মেসিরে ফোন দিছে। ও সম্ভবত মিয়ামিতেই ছিল, মেসিরে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমার বাচ্চাটা একটু তোমাকে দেখতে চায়, তো তুমি ট্রেনিং এ আসবা কখন, আমি তাহলে একটু তোমাদের ট্রেনিং এ আসতাম। তো মেসি বলতেছে যে তুমি ট্রেনিং এ কেন ওকে নিয়ে যাবা ওই রোদের ভিতরে, তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে আসো। তো স্নেইডার একটু হতভম্ব হয়ে গেছে, তো বলতেছে যে তুমি বাসায় আসো, আমি সব অ্যারেঞ্জ করতেছি, ওকে নিয়ে বাসায় আসো, আমরা বাসায় একসঙ্গে সময় কাটাই, প্রয়োজনে আজকে ট্রেনিং এ যাবো না। স্নেইডার খুব ইতস্তত ভাবে বাসায় আসছে, যে কোনো ভাবে তার কাছে ঠিকানা ছিল, এবং স্নেইডার পরে বলছে যে আমি আসলে একটা অন্য মেসিরে আবিষ্কার করছি, অন্য মেসিরে আবিষ্কার করছি, মাঠে তো মেসিরে কতবার দেখছি, মেসির বিপক্ষে খেলছি, ফলে মেসি সম্পর্কে একটা ধারণা ছিল যে সে সর্বকালে সেরা ফুটবলারই শুধু, কিন্তু সে যে মানুষ হিসেবে অন্যরকম সেই জিনিসটা এই আবিষ্কার করলাম। মেসিকে নিয়ে এই যে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি আপনি সব তারকার বাচ্চাদের মধ্যে পাবেন। আমার মনে আছে ফেনোমেনন রোনালদোর কথা, তখন মেসিও মাত্র 2টা ব্যালন ডিওর জিতছে, ফেনোমেনন রোনালদোরও 2টা ব্যালন ডিওর। সেরকম একটা অবস্থায় একটা ইন্টারভিউতে ফেনোমেনন রোনালদো কিন্তু ব্যক্তিগতভাবে মারাত্মক মেসি ভক্ত, ব্যক্তিগতভাবে মারাত্মক মেসি ভক্ত, এবং উনি এ ব্যাপারে কোনো আর্গুমেন্ট সহ্য করতে চান না। মানে সাধারণত যেটা হয় যে আপনি সেলিব্রিটি ফুটবলার যারা আছে, গ্রেটেস্ট ফুটবলার যারা আছে এই সময় বেঁচে যারা আছেন, তাদেরকে আপনি যখন মেসি না রোনালদো বেছে নিতে বলবেন, তারা একটু কৌশলী হওয়ার চেষ্টা করে। 2-4জন কোচ খুব ঠোঁটকাটা, তারা সরাসরি বলে আলোচনার সুযোগ নেই এটা মেসি। কিন্তু খেলোয়াড়রা, সাবেক খেলোয়াড়রা সাধারণত এইরকম বোর্ড বলে না, তারা নানা রকম কৌশল বলে যে অমুক শর্তে হইলে আমি মেসির কথা বলবো, তমুক হইলে আমি রোনালদোর কথা বলবো, একটু নানা রকম ইয়ে রাখা। ফেনোমেনন রোনালদোর মধ্যে এটা একদমই নাই। রোনালদো নাজারিও একদম স্ট্রেট ফরওয়ার্ড, তার মেসি, তার দুনিয়ায় মেসি ছাড়া কোনো খেলোয়াড়ই নাই। উনি একদিন একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে ভাই আমি আর কতটা মেসি ভক্ত, সবচেয়ে বড় মেসি ভক্ত তো আমার বাসায় কে, সে হচ্ছে ওনার ছেলে রোনাল্ড। ছেলেটা পরে আর ফুটবলার হইতে পারলো না, ও এখন ডিজে এবং অন্য কি একটা প্রফেশনে চলে গেছে, সেটা ভালোই করতেছে। কিন্তু তখন তো বাচ্চা ছেলে, তখন ও প্রায় টিভিতে মেসির খেলা দেখায় রোনালদোরে বলতো যে বাবা দেখছো কত বড় খেলোয়াড়, তোমার চেয়ে বড় খেলোয়াড়। তারপর দ্বিতীয়বার যখন ব্যালন ডিওর জিতলো, তখন মাত্র দ্বিতীয়বার ব্যালন ডিওর জিতছে মেসি, তখন ওই বাচ্চা রোনালদোরে বলতেছে যে দেখো উনি 2বার ব্যালন ডিওর জিতে গেছে, এত বড় খেলোয়াড়। তখন রোনালদো বলতেছেন যে বাবা তোমারে আমি ওর সঙ্গে নিয়ে দেখা করায় দেবো, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অ্যাটলিস্ট আমার প্রতি একটু রেসপেক্ট শো করো, আমার ঘরে ওই জিনিস 2টা আছে। তো সেই ছেলে মুখ টুকি করে বলতেছে না বাবা তোমরা যখন জিতছো তখন বোধহয় এটার এত দাম ছিল না, মেসি বেস্ট। এটা বলে রোনালদো বলতেছেন যে আমার ছেলেও বোঝে যে মেসি বেস্ট, ফলে এটা নিয়ে আর তর্ক করার কিছু নাই। আবার ধরেন জিদানের ছেলের কথা ধরেন, জিদানের ছেলেটা যে পটেনশিয়াল নিয়ে শুরু করছিল, রিয়াল মাদ্রিদেও খেললো তো, কিন্তু সেই পটেনশিয়ালটা পূরণ করতে পারে না। স্টিল আমরা তো ওদের সম্ভাবনা নিয়ে আলাপ করতেছি না, আমি গল্পগুলো বলতে চাচ্ছি। জিদানের ছেলে এনজো প্রথম যে ম্যাচটা খেললো মেসির বিপক্ষে, মেসি তখন বার্সায়, যখন জিদানের ছেলের অভিষেক হলো, এনজো যখন ওই ম্যাচের জন্য বেরোচ্ছে, তখন জিদান ওকে বললেন যে তুমি আজকে যে ম্যাচটা খেলতে যাচ্ছ এটা সম্ভবত তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সফর, তুমি চেষ্টা করো মাঠে ওই লোকটা কি করে নিজের খেলার ফাঁকে ওইটা একটু ফলো করা, 90টা মিনিট ধরে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থেকো না, এর মাঝে যেটুকু সময় পাও ওই লোকটা কিভাবে খেলে সেটা একটু দেখার চেষ্টা করো, এটা তোমার জীবনের সবচেয়ে বড় লার্নিং হবে। ম্যাচ খেলে ফিরছে, ম্যাচ খেলে ফেরার পরে জিদান জিজ্ঞেস করছে এনজো কি দেখলে, লিওনেল মেসি কেমন খেলে? তো বললো বাবা খুব অবাক হয়ে গেলাম যে এই লোকটা মাঠের ভিতরে বেশিরভাগ সময় হাঁটে, দৌড়ায় না, এবং প্রায় সময় হাঁটে মানে পায়চারি করে, এক জায়গায় হাঁটাহাঁটি করতেছে, মনে হয় যে আনমনে কিছু ভাবতেছে, খেলার মধ্যে নাই। দেখো এত ইন্টেন্সিভ খেলা, কিন্তু উনি তো একদম মনে হয় যে খেলায় ফোকাস থাকে না। তো বললো জিদান বলতেছে তারপরে কি হয়, যখন বলটা তার দিকে আসে বা বলকে সে টার্গেট করে ফেলে তখন কি হয়? বললো হঠাৎ করে বুলেটের মতো গতি তৈরি হয়ে যায়। বাবা এইটা যে কিভাবে সম্ভব, একটা লোক পায়চারি করতেছে, তার তো একটা শারীরিক প্রস্তুতির ব্যাপার আছে, যে সে ওরকম গতিতে পৌঁছাবে, সেজন্য সে দৌড়ের মধ্যে তো থাকবে, সে দৌড়ের মধ্যে থাকে না, ওই পায়চারি করতে করতে হঠাৎ করে বুলেটের মতো দৌড় দেয়, দৌড় দিয়ে বলটা রিসিভ করে, বল রিসিভ করার পরে অফ দ্য বল আরো পেস বেড়ে যায়। তো জিদান বলছে যে এইটা দেখতে তোমার মাঠে পাঠাইছিলাম। তখন জিদান বলতেছে যে এইটার আরো একজন গ্রেট ছিল, তার নাম হচ্ছে রিকেলমে,
আমি পারলে তার খেলাও তোমাকে দেখাতে নিয়ে যেতাম। ওই এই জিনিসটা, এই যে ফুটবলে তুমি যে জিনিসটা দেখছো, ঠিক এই জিনিসটা আমি তোমাকে দেখতে বলছিলাম। ওর কাছ থেকে ফুটবল টেকনিক শিখে বা দু একটা ট্রিক্স শিখে তুমি মেসি হয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করি না। আমি জীবনের এই জায়গাটা দেখতে পাঠাইছিলাম যে জীবন মানে ছোটাছুটি না। তখন এনজো অবাক হয়ে বলতেছে যে বাবা, আমি খেলার পরে ওনার সঙ্গে কথা বলছি, আমি নিজের পরিচয় দিয়ে গিয়ে বলছি যে এরকম আমি জিনেদিন জিদানের ছেলে। তো মেসি বলছেন যে আমি জানি যে তুমি জিনেদিন জিদানের ছেলে, তুমি এনজো। তো তখন বলছে যে আমি দেখলাম আপনি এইভাবে খেলেন। তো বললে যে এইভাবে খেলার পৃথিবীর সর্বকালের সেরা লোকটা কিন্তু তোর বাসায় আছে, যে লোকটা ওই স্লো খেলে খেলার পেসটা বাড়াতে পারতো, তুমি তার কাছ থেকেও শিখতে পারো। তখন এনজো বলতেছে যে বাবা, উনি কিন্তু তোমারে খুব হাইলি রেট করে। তো জিদান বলতেছে যে তাই হয়, গ্রেটরা সবাইরে হাইলি রেট করে, কিন্তু তুমি তার কাছ থেকে আজকে জীবন শিখে আসছো। এই পাওলো মালদিনির ছেলেটা, পাওলো মালদিনির যে ছেলেটা বড়, ওর নাম ভুলে গেলাম, ও তো এখন বোধহয় আটলান্টায় খেলে। ওরও শুরু হয়েছিল মিলানে। ওরা তো চার প্রজন্ম হয়ে গেল না, চার প্রজন্ম ধরে মিলানে খেলতেছে। কি ভয়াবহ একটা ফ্যামিলি! মালদিনি ফ্যামিলি নিয়ে কথা বলতে গেলে তো 2-3 ঘন্টা সময় লেগে যাবে। কি অসাধারণ একটা ফ্যামিলি! সেই পাওলো মালদিনি, দুর্ভাগ্যচক্রে পাওলো মালদিনি কখনো মেসির মুখোমুখি হন নাই। এটা কিন্তু একটা খুব বিস্ময়কর ব্যাপার। একই সময় খেলছেন দুজন, কিন্তু কখনো মুখোমুখি হন নাই। পাওলো একটা ম্যাচে বার্সার মুখোমুখি হয়েছিলেন মিলানের হয়ে। দুর্ভাগ্যচক্রে সেই ম্যাচটায় মেসি খেলতে পারেন নাই। ওইটা একবার একটা প্রেস কনফারেন্সে মেসি না সমকালীন সেরাকে, এই নানা রকম কোশ্চেন পাওলো মালদিনিকে ফেস করতে হচ্ছিল। তখন পাওলো মালদিনি বলতেছিলেন যে আমার একটা সৌভাগ্য হচ্ছে যে আমি পেলের সঙ্গে তো খেলার সুযোগ পাই নাই, কিন্তু এই জেনারেশনে যারা গ্রেট প্রায় সবার সঙ্গে খেলছি। ইভেন আমি ম্যারাডোনার এগেনস্টেও খেলছি। আসলেই তাই, পাওলো মালদিনি কিন্তু ম্যারাডোনার এগেনস্টেও খেলছেন। তারপরে তো ফেনোমেনন রোনালদোর এগেনস্টে খেলছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর এগেনস্টে খেলছেন, মানে গ্রেটেস্ট যারা, তার মধ্যে শুধু ওই সময় পেলের সঙ্গে খেলেন না, আর এই সময় মেসির সঙ্গে খেলেন নাই। তো উনি বলতেছিলেন আমার একটা দুঃখ থেকে গেল যে সম্ভবত র্যাঙ্কিং এর 1 আর 2 এর সঙ্গে আমার খেলা হলো না। তো তখন সাংবাদিকরা বলতেছিল যে আপনি কি আসলে বিশ্বাস করেন যে ক্রিস্টিয়ানো রোনালদো বা ম্যারাডোনার চেয়ে মেসি আগানো থাকবে, যে সে এবং পেলেই 1-2 থাকবে? তো পাওলো বলতেছিলেন যে দেখেন, এটা আমার বিশ্বাস করা বা না করা বা আমার উপলব্ধি করা বা না করা, এটা খুব একটা ভ্যারি করে না। সে আসলে, মেসি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে ফুটবল হিস্ট্রিটা বদলায় দিচ্ছে। ফুটবল হিস্ট্রি তার আগে একরকম ছিল, তার পরে আর একরকম ছিল। এটা নিয়ে পাওলো মালদিনির ধারণা যে একসময় গবেষণা হবে, গবেষণা হয়ে বেরোবে যে মেসি পূর্ববর্তী ফুটবল আর মেসি পরবর্তী ফুটবল ঠিক এক জিনিস না। ফলে উনি মনে করেন যে মেসিকে শুধু সাকসেস, ট্রফি এইগুলো দিয়ে বুঝে যদি কেউ বিচার করার চেষ্টা করেন, ওই বিচারের কোনো অর্থ নাই। এবং সেটা আমরা বুঝছি যখন মিলানে পাওলো ডিরেক্টর হলেন, তখন টানা 10 দিন উনি চেষ্টা করছেন যে মেসিকে যেন উনি মিলানে আনতে পারেন। মানে পিএসজি থেকে সে যখন বেখামের টানে ইন্টার মায়ামিতে চলে যাচ্ছে, তখন পাওলো মালদিনি খুব চেষ্টা করছেন বেখামরে হারায় দেওয়ার, খুব চেষ্টা করছেন। আপনি কি জানেন যে পাওলো মালদিনিতে এই চেষ্টা সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছে কে? ওই যে তার ওই ছেলে, যে ছেলে এখন হচ্ছে আটলান্টায় খেলে, ওই ছেলেটা হচ্ছে মারাত্মক মেসি ভক্ত। এবং সে পরে একটা সাক্ষাৎকারে বলছে যে আমি ওই সময় বাবাকে প্রতিদিন ঘুম থেকে উঠে বলতাম যে তোমার আসলে মেসির জন্য ট্রাই করা উচিত। ও তখন মিলানে খেলে, আমি মেসির সঙ্গে খেলতে চাই এবং আমি মনে করি মিলান আবার আগের জায়গায় চলে যাবে বা তার চেয়েও বড় হবে যদি এই বয়সী মেসিকেও আমরা পাই। সেটা শেষ পর্যন্ত ঘটে নাই, কিন্তু যেটা বুঝতে পারেন সেটা হচ্ছে যে আসলে সারা পৃথিবীর স্টার প্লেয়াররা, মানে শুধু আমরা এই যে যারা পৃথিবীতে কিছু দেখি নাই, তারাই যে শুধু মেসিকে নিয়ে উচ্ছ্বসিত, তারাই যে শুধু মেসি মেসি করি, তা কিন্তু না। যাদের ঘরেও অনেক বড় বড় তারকা আছে, যার যে কোনো তারকাকে রাস্তায় দেখলেও আমাদের জীবন ভরতে যাবে, তারাও ওই ঘরের তারকা ফেলে তাদেরও লক্ষ্য মেসির দিকে ছোটা। কেন? এটা কি শুধু ফুটবলের জন্য? এইটা না, সত্যি না। মানুষ মেসিকে নিয়ে আমরা আরো কথা বলবো। মানুষ মেসিকে নিয়ে আমার ইচ্ছা আছে একটু বড় করে একটা কন্টেন্ট করার। তবে আজকে ছোট্ট করে একটু বলি যে মেসিকে আপনি ঠিক ওই যে যেটা পাওলো মালদিনি বলছেন, উনি বলছেন ফুটবল হিস্ট্রির জায়গা থেকে, আমি বলতে চাই মানবতার জায়গা থেকে, মানব ইতিহাসের জায়গা থেকে আপনি মেসিকে স্বাভাবিক বিচার করলে চলবে না। আর সবারও যেরকম ফিলানোথ্রপি থাকে, চ্যারিটি থাকে, মেসিরও আছে। মেসির 10টা প্রতিষ্ঠান আছে কমপক্ষে, মেসির নিজের না, মেসির নিজের 4-5টা প্রতিষ্ঠান আছে। এছাড়া ইউনিসেফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সে চ্যারিটি করে। এগুলো আজকের দিনে খুব স্বাভাবিক ব্যাপার।
এটা একদম যারা অখ্যাত ফুটবলার তাদেরও এরকম চ্যারিটি কার্যক্রম আছে। তারকা ফুটবলাররা চ্যারিটি করবে এটা নতুন কোনো তথ্য না। ফলে চ্যারিটি দিয়ে আমি মেসির মানবতা বুঝাতে চাচ্ছি না। আমি মেসির মানবতাটা বুঝাতে চাই কেমন, যে ছোট্ট একটা গল্প বলি। এটা মেসির বাবা হোর্হে মেসি একটা ইন্টারভিউতে বলতেছিলেন যে ওনরা একদিন ওই রোজারিওতে বাবা ছেলে দুজনে হাঁটতেছিলেন ফুটপাত ধরে, বাড়ির একদম সামনে ফুটপাত ধরে দুজনে হাঁটতেছিলেন। তো ওখানে একটা পিচ্চি ছেলে আইসক্রিম বিক্রি করতেছে। মেসির হঠাৎ করে কি মনে হয়েছে ছেলেটাকে ডাক দিছে। আইসক্রিম কিনছে কি কেনে নাই সেটা ব্যাপার না, ডাক দিছে। মেসি ওই ছেলেটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন তোমার নাম কি? ছেলেটা না বলছে আমার নাম ডিয়েগো। মানে মেসি জায়গায় থমকে গেছে। ডিয়েগো নামটা আর্জেন্টিনা খুব কমন নাম ভাই। ডিয়েগো নামে আমারই মানে আমি চিনি এরকম 5-7 জন লোক আছে। ডিয়েগো কস্তা আছে, এছাড়া আপনি ডিয়েগো সার্চ দিয়ে দেখেন আর্জেন্টিনা ওই লাতিন এলাকায় হচ্ছে খুব কমন নাম। তারপরেও মেসি থমকে গেছে, একটা ডিয়েগো নামের ছেলে। বুঝতে পারতেছেন কেন থমকে গেছে, ম্যারাডোনার নামের নাম। তো সে বলতেছে যে তুমি কি করো, অমুক তমুক সবকিছু খোঁজ নিচ্ছে। তারপরে এক পর্যায়ে বাচ্চাটা জিজ্ঞেস করছে তুমি কি হতে চাও? বাচ্চাটা বলছে উকিল হতে চাই। ও পরে মেসি ওইখানে গল্পটা থামায় দিয়ে বলতেছেন যে এখন রোজারিও শহরের সবচেয়ে বড় ব্যারিস্টারের নাম ডিয়েগো। ওই ডিয়েগো এখন রোজারিওর সবচেয়ে বড় ব্যারিস্টার। এটা কিভাবে হয়েছে সেই গল্পটা হোরে মেসি পুরোটা বলেন নাই, শুধু বোঝা গেল যে এটা মেসির কারণে হয়েছে। মেসি ওই ছেলেটাকে পড়ায় শোনায় আজকে ওই শহরের সবচেয়ে বড় ব্যারিস্টারে পরিণত করছে। এরকম গল্প শত 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 শত, যেটা প্রাতিষ্ঠানিক চ্যারিটির বাইরে। মেসি চলতে ফিরতে যার সঙ্গে মুখোমুখি হয়, যার তার মনে হয় যে এই লোকটার জীবন বদলে দেওয়া দরকার, তার বদলায়। দেখেন দানি আলভেজের কথা আপনারা জানেন, আমি জানি আপনারা অনেকেই দানি আলভেজকে ঘৃণা করেন। যারা দানি আলভেজকে ভালোবাসতেন তারাই দানি আলভেজকে ঘৃণা করেন, সেটা তার কৃতকর্মের জন্যই ঘৃণা করেন। দানি আলভেজের মতো ওই ওভারল্যাপ এবং মেসির সঙ্গে ওর যে আন্ডারস্ট্যান্ডিং বার্সাতে, এটা আনবিলিভেবল। ওইভাবে যে বারবার এরকম ভাবে বল ক্রস করে বা সামনে পাঠায় দেওয়া যায়, মেসির একটা বড় সোর্স ছিল দানি আলভেজ। দানি আলভেজ ওয়াজ বিউটিফুল। সেই দানি আলভেজ শেষ পর্যন্ত একটা বাজে কেসে জেলে গেল এবং পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে কেসটা এত খারাপ যে তার কোনো প্রতিষ্ঠিত বন্ধু বান্ধব ফ্যামিলি কেউ তার সাপোর্ট দিচ্ছিল না। ফ্যামিলি তো সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না, অ্যাজ এটা খুব বাজে একটা ব্যাপার, নারী নির্যাতনের ব্যাপার, এবং সেটাও মানে যতটা সম্ভব ভদ্রস্থভাবে বললাম মোটেও ভালো ব্যাপার না। হঠাৎ করে সে এবার তার একজন আইনজীবী নিয়োগ করার মতো পরিস্থিতি নাই। আইনজীবী নিয়োগ করতে গেলে একদিকে লাগবে পয়সা, অন্যদিকে লাগবে তার তো কমিউনিকেট করার কেউ লাগবে যে তার হয়ে আইনজীবী পাঠাবে। একদিন হঠাৎ করে ট্রায়ালে দানি আলভেজ দেখলো তার হয়ে একজন আইনজীবী দাঁড়াইছে। দানি আলভেজ তারে জিজ্ঞেস করলো যে তোমাকে পে করলো কে আর তোমাকে এখানে নিয়োগ দিল কে? তো বলছে লিও মেসির ফান্ড থেকে আমাকে পাঠানো হয়েছে। তো দানি বলতেছে যে দেখেন আমি একটা ঘৃণিত কাজ করছি, ঘৃণিত জীবনযাপন করছি, আমার পাশে কেউ ছিল না। এত বন্ধু বান্ধব এত বড় বড় তারকা, কেউ তো খোঁজ নেয় নাই। সেই লোকটা শেষ পর্যন্ত বন্ড দিয়ে নিজে জামানত দিয়ে ওই যত টাকা জামানত রাখতে হয় পুরোটা রেখে উকিল নিয়োগ করে আমারে জেল মুক্ত করেছে। শুধু তাই না, আমি বাকি জীবন কিভাবে চলবো? দানি আলভেজের পাশে তো কোনো স্পন্সর নাই, সব চুক্তি বাতিল হয়ে গেছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এরকম সিচুয়েশনে পড়লে কিন্তু অ্যাথলেটরা রাতারাতি রাস্তার ফকিরের চেয়েও খারাপ অবস্থা হয়, যে জিনিসটা রোনালদিনো ফেস করছে। কোনো অ্যাথলেট যদি রাতারাতি এরকম স্ক্যান্ডালে জড়ায় জেলে টেলে চলে যায়, তার আর কিচ্ছু থাকে না, তার কোনো ব্যাংক সঞ্চয় থাকে না, ওগুলো আদালত ক্রোক করে নেয়। তারপরে পরিবার থাকে না, যা জমাইছিল ওটা নিয়ে পরিবার চলে যায়। তারপরে থাকে না, স্পন্সর থাকে না, আয় থাকে না, মানে একদম রাস্তার ফকির। তখন তাকে জীবনযাপনের জন্য, ব্যবসা করার জন্য মেসি তাকে ক্যাশ টাকা দিছে। এছাড়া মেসি তার এক গাদা সুভেনির ইনক্লুডিং ইজ ইউসিএল জার্সি অমুক তমুক অনেক কিছু তুলে দিছে তার হাতে, যে তুমি এগুলো নাও, এগুলো নিয়ে বেচে ব্যবসা করে তুমি দাঁড়ানোর চেষ্টা করো। আমি জানি না দানি আলভেজ দাঁড়াইতে পারবে কিনা, যদিও সে যখন লাস্ট ইন্টারভিউ দেখতেছিলাম মনে হচ্ছিল যে ও ফিল করছে যে ওই জীবন থেকে ফিরে আসা দরকার, অ্যাটলিস্ট মেসির প্রতি কৃতজ্ঞতার কারণে। এই একই জিনিস রোনালদিনোর জীবনে ঘটছে। রোনালদিনো যখন ক্রস বর্ডার একটা ক্রাইমের সঙ্গে ইনভলভ হয়ে গেল, দ্যাট ওয়াজ নট এ ক্রাইম। অ্যাকচুয়ালি তারা গেছিল ওখানে একটা চ্যারিটি করতে, সে আর তার ভাই। কিন্তু মানে যেটা হয় লাতিন ফুটবলাররা তো একটু সরল সোজা হয়, বুঝতে পারে নাই যে কি একটা ফাঁদে জড়ায় পড়ছে। তাদেরকে একটা ফলস পাসপোর্ট, ফলস পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে সম্ভবত কোথায় গেল, পেরুতে ওরা দুই ভাই গেল একটা চ্যারিটি প্রোগ্রামে অংশ নিতে, কিন্তু পুরো ব্যাপারটা বেআইনি ছিল, মানে ক্রস বর্ডার ক্রাইম হয়ে গেছিল ব্যাপারটা আইনের চোখে।
এবং জেলে ঢুকে যাইতে হলো। জেলে ঢোকার পরে কে তারে উদ্ধার করবে, কে কি করবে? এমনিতেই রোনালদিনো বিপর্যস্ত ছিল ওই সময়টায়, নেশা টেশা সব মিলে। রোনালদিনো তো খুব ভালো জীবন কাটায় নাই, যে জন্যই না লম্বা হলো না ক্যারিয়ারটা। রোনালদিনোরও তখন উদ্ধার করার কেউ নাই। এই মেসি নিজের লোকজন পাঠাইছে পেরুতে, যে চলে যাও, যে আমার মেন্টর রোনালদিনো, সে তো জেলে আটকে থাকতে পারে না। ওখানে গিয়ে সেই একই কথা, নগদ টাকা বন্ড দিয়ে, তারপরে উকিল নিয়োগ করে, ওখান থেকে সব খরচ দিয়ে রোনালদিনোরে উদ্ধার করে নিয়ে আসছে। রোনালদিনোরও পুনর্বাসন প্রক্রিয়া পুরোটা তার মাধ্যমে চলছে। এরকম আপনি বিপথে যাওয়া অন্তত 50 জন ফুটবলার খুঁজে পাবেন। আমি তো টপ 2 জনের নাম বললাম যাদেরকে সবাই চেনে, কিন্তু মিড লেভেল আছে, লোয়ার লেভেল আছে, আর্জেন্টিনার আছে, ব্রাজিলের আছে, বিভিন্ন দেশে বিপথে চলে গেছে বা কোনো একটা কারণে ক্রাইমে ফেসে গেছে, একটা বিপদে পড়ে গেছে। এদের জীবন উদ্ধার করার শেষ ভরসা মেসি। কোনোভাবে এরা মেসির সঙ্গে যোগাযোগ করছে, মেসি উদ্ধার করে দিচ্ছে। ওর এই যে পার্সোনাল চ্যারিটি গুলো, এইগুলো নিয়ে, এটাকে চ্যারিটি বলি না আমি, ওর এই পার্সোনাল মনুষ্যত্ব গুলো, এগুলো নিয়ে খুব বেশি কথা হয় না। এই জিনিসটা নিয়ে খুব আফসোস করতেছিল দ্রগবা। দ্রগবা কিন্তু দারুণ কাউন্টার পার্ট ছিল। দ্রগবা যখন চেলসিতে খেলে তখন দ্রগবা একটা সেই মারণঘাতী গোল করে বার্সেলোনারে ছিটকে দিল। আজও পর্যন্ত দ্রগবার উপরে সেই রাগ আমার যায় নাই। আবার দ্রগবার আইভরি কোস্ট ভার্সেস আর্জেন্টিনা একটা বড় ম্যাচ ছিল তো, বিশ্বকাপে র্যাঙ্কিং এ খুব বড় পার্থক্য ছিল, প্রতিযোগিতাও করতে পারার কথা না আইভরি কোস্টের। স্টিল দ্রগবা ভার্সেস মেসি লড়াই দেখার জন্য ওই সময়, সেই 2006 সালে আমরা খুব মজা পাইছিলাম। সেই দ্রগবা একটা ইন্টারভিউতে বলতেছিল যে মেসির জীবনে এই যে মানবতাগুলো, এগুলো খুব একটা সামনে আসে না। ও মেসি প্রাণপণে চেষ্টা করে যে এটা যেন সামনে না আসে। তখন সে একটা উদাহরণ দিচ্ছিল যে ওরা পেপসির বা কোকের, কাদের আমার মনে নেই, সম্ভবত পেপসিরই, মেসি তো বোধহয় পেপসির সঙ্গে কাজ করে, ও একটা শুটিং করতে আফ্রিকার একটা জায়গায় গেল, একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। ওখানে বোধহয় আরো কয়েকজন ফুটবল তারকা ছিল, তাদেরকে নিয়ে একটা লম্বা শুটিং করলো। ওই শুটিংটা দেখতে না ওখানকার স্থানীয় বাচ্চারা খুব জড়ো হয়েছিল। বাচ্চাগুলোর চেহারা, অ্যাপিয়ারেন্স সবকিছু দেখে সবাই বুঝতেছিল যে এদের না আছে শিক্ষার সুযোগ, না আছে কোনো স্বাস্থ্য সেবা, না আছে খাবারের সুযোগ। ও কষ্টটা তো ইউরোপ, আমেরিকা বা এই উন্নত বিশ্ব থেকে আফ্রিকায় যে যায় সেই পায়। ও বাচ্চাদের দেখে কষ্ট লাগে। মেসি চুপি চুপি ওই বাচ্চাগুলোরে ডাকছে, ডাকে দেখে কনভারসেশন হয় না, ওর ভাষা বুঝতে পারে না, মেসি ওর ভাষা বুঝতে পারে না। তখন ওখানকার একজন লোকাল টিচাররে জিজ্ঞেস করছে যে এই জায়গায় আসলে কিসের ক্রাইসিস। তো ভদ্রলোক বলছে যে খাবার পানি নেই, খাদ্য নাই, শিক্ষার জন্য কোনো ভালো স্কুল নাই, হসপিটাল নাই। মেসি তখন ওখান থেকে ফিরে আসছে। ফিরে আসার পরে ওই ভদ্রলোকের সঙ্গে কন্ট্রাক্ট রাখছে। একটা পর্যায়ে মেসি তার টিমকে দিয়ে ওখানে কয়েক মিলিয়ন ডলার ইনভেস্ট করছে, কয়েকটা স্কুল করে দিচ্ছে, সুপেয় পানির জন্য অনেকগুলো পানির আধার তৈরি করছে, পাম্প সিস্টেম করছে, প্রতিটা বাড়িতে পানির লাইন পৌঁছায় গেছে, ওখানে অত্যাধুনিক হসপিটাল হয়েছে 2টা। ওই পুরো 3-4টা গ্রামকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। আজকে দ্রগবা বলতেছে যে আজকে পুরো আফ্রিকায় ওই 3-4টা গ্রাম সম্ভবত সবচেয়ে আদর্শ গ্রাম। দ্রগবাকে সাক্ষাৎকারদাতা জিজ্ঞেস করছে যে এক্সাক্ট লোকেশনটা আমাদের বলেন, আমরা দেখতে যাব। তো দ্রগবা বলছে না, সেটা বলবো না, এটা জানি আমরা শুধু ওখানে যারা ছিলাম এবং মেসির এই পুরো প্রজেক্টটা যারা কাছ থেকে দেখছি তারা, আমরা বারবার গেছি, আমরা ওখানে অংশ নিচ্ছি যে যেমন করে পারি, কিন্তু এটা মেসিরই উদ্যোগ, মেসি এটা করছে। বলবো না এই কারণে যে মেসি চায় না এটা কেউ জানুক, এই হচ্ছে মেসি। তো যাই হোক, যে গল্প দিয়ে শুরু করছিলাম আঙ্কেল মেসিদের নিয়ে বলতে বলতে দেখেন মানুষ মেসিতে চলে গেছি। আঙ্কেল মেসির একটা গল্প না বললে তো হবে না, যে জন্য এটা শুরু করলাম। সেদিন আসলে মার্কাস থুরামের একটা ইন্টারভিউ পড়তেছিলাম, ওটা নিয়ে ছোট্ট একটা স্ট্যাটাসও দিচ্ছে যে মার্কাস থুরাম হচ্ছে লিলিয়ান থুরানের বড় ছেলে। লিলিয়ান থুরান তো আপনাদের মনে আছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের মেম্বার ছিলেন এবং লিজেন্ডারি ডিফেন্ডার ছিলেন, তার সময় ওয়ান অফ দ্য গ্রেট ডিফেন্ডার ছিলেন। আপনাদের মনে আছে কিনা, থুরাম কিন্তু মানে লিলিয়ান থুরাম, উনি কিন্তু শেষ বয়সে বার্সায় খেলছেন, অল্প একটা সময় বার্সায় খেলে তারপরে রিটায়ারমেন্টে গেছেন। ওই বার্সায় যখন উনি শেষ করতেছেন তখনই বার্সায় শুরু হলো হচ্ছে মেসি, মানে উনি তখন বৃদ্ধ, আসলেই বৃদ্ধ, 40 ছুঁয়ে ফেলছেন প্রায়। আর সেই সময় ওই 16 বছর বয়সে মেসি বার্সায় শুরু করতেছে। ওই সময় একদিন তুরামের এই যে ছেলে মার্কাস, এখন যে ফ্রান্স দলের খুব গুরুত্বপূর্ণ মেম্বার, মার্কাস বায়না ধরছে যে সে ন্যু ক্যাম্পে যাবে প্র্যাকটিস করতে। তখনই ওনার ছেলেও তখন বোধহয় 10-12 বছর বয়স, মানে মেসির চেয়ে খুব ছোট তা না, যদিও মেসি তার আঙ্কেল মেসি, কিন্তু কি হবে, বয়সের ব্যবধান অত কিছু না।
ওই বাচ্চারা নিয়ে গেছেন উনি মাঠে, দুজনে বাসা থেকে গাড়িতে বেরোচ্ছেন, তো গাড়ি থেকে নামার সময় লিলিয়াম খেয়াল করেন যে তার বাচ্চার পায়ে জুতো নাই, বুট আনে নাই। তো জিজ্ঞেস করছেন যে বাবা তুমি বুট আনো নাই? বলে ভুলে গেছি। বলে তাইলে তোমার বুট লাগবে, দাঁড়াও দেখি আমি এক জোড়া বুট ম্যানেজ করতে পারি কিনা, বুট ছাড়া তো তুমি এখানে ট্রেনিং এ আর নামতে পারবা না, দৌড়াইতে পারবা না। তখন ওই বাচ্চাটারে দাঁড় করায় লিলিয়ান ওরে জিজ্ঞেস করতেছেন এই তোমাদের কারো কাছে ছোট সাইজের বুট আছে? লিলিয়ান তো ওই জায়গায় লিজেন্ডারি ক্যারেক্টার, সবাই সব ব্যস্ত দৌড়াদৌড়ি করতেছে কার জন্য কার কাছ থেকে একটা বাচ্চাদের সাইজের বুট আনা যায়, লিলিয়ানের ছেলে খেলবে। মেসি তখন ট্রেনিং থেকে উঠে আসতেছেন, উঠে আসে মেসি খুব রেসপেক্ট করেন লিলিয়ানকে, জিজ্ঞেস করছেন লিলিয়ান কি হয়েছে, কোনো সমস্যা? তো হেসে দিয়ে লিলিয়ান বলতেছেন যে দেখো এই বাচ্চা আসছে আমার মার্কাস, ও প্র্যাকটিস করতে চায়, ও জুতো আনে নেই। ও মেসি হেসে দিয়ে নিজের পা থেকে জুতো খুলে ফেলছেন। সেও ছোট মানুষ, কাছাকাছি বয়স, মেসির পাও মোটামুটি ছোট, ফলে মেসি মনে করছেন যে এই জুতা তার ছেলের হবে। তো মেসি জুতো জোড়া খুলে লিলিয়ানকে দিয়ে বলতেছেন যে এটা আপনার ছেলেকে দেন, আপনার মতো গ্রেট ফুটবলারের ছেলের পায়ে আমার জুতো থাকলে আমার ভালো লাগবে। তো লিলিয়ান ওইটা নিয়ে গিয়ে ছেলেরে দিচ্ছেন, ছেলে খুব অস্বস্তি ভরে ওই জুতো নিয়ে খেলছে, খানিকক্ষণ খেলছে। দিনের খেলা শেষ, ফেরার সময় ছেলে বলতেছে এই জুতো আমার পায়ে লাগেও না আর আমার দরকারও না, আমার তো বাসায় বুট আছেই, এটা ফেরত দিয়ে দেই। তখন লিলিয়ান বলতেছেন যে আজকে রাখো, আজকে তুমি ঠিক বুঝতেছো না যে কার জুতো পায়ে গলাইছ, একদিন বুঝতে পারবা, সেদিন আর ফেরত দিতে চাইবা না। এটা মার্কাস থুরাম ইন্টারভিউতে বলতেছেন যে 2022 সালে যখন বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হলো ফ্রান্স আর আর্জেন্টিনা, তখন তো ফ্রান্স দলে লিলিয়ানের ছেলে মার্কাস খেলতেছে, এদিকে মেসি তো আছেই। মেসির কাছে লিলিয়ানদের পরাজয় হলো সর্বকালের সেরা ফাইনাল, সর্বকালের সেরা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ অবশ্যই এটা। সেই বিষাদের পরে মার্কাস গিয়ে মেসিকে বলতেছেন গল্পটা যে আপনার কি মনে আছে এরকম আমার বাবাকে আপনি এই জুতো জোড়া দিছিলেন আমার পরার জন্য, না আমার পায়ে হয়নি, আমি এটা সারা জীবন আমার বাসায় রেখে দিছি। তো মেসির গল্পটা মনে পড়তেছিল না, তারপর শুনে হেসে দিয়ে বলছেন যে তাহলে আমার কাছে এখন বুট জোড়া ফেরত দাও, তোমার তো নিশ্চয়ই বুট আছে, তোমার ওইটার দরকার কি? তো মার কাছে এসে বলতেছেন না এইভাবে ফেরত দিব না, আপনি যেদিন কোনো এক ট্রেনিং গ্রাউন্ডে আপনার ছেলেকে খালি পায়ে নিয়ে আসবেন, আপনার ছেলে জুতোর অভাবে প্র্যাকটিস করতে পারবে না, সেই দিন আমি এই জুতো জোড়া ফিরিয়ে দেবো, তার আগ পর্যন্ত না, এটা তার আগ পর্যন্ত আমার আঙ্কেল মেসির জুতো। যদিও সেই জুতো জোড়া মার্কাস সম্প্রতি তার এক কলিগকে দিয়ে দিচ্ছেন, সেটা আরেক গল্প, কিন্তু আঙ্কেল মেসির জুতোর গুরুত্ব মার্কাসের কাছে